গহনাটা সব জায়গায় খুঁজেছি আমি। মা, এটা নিশ্চয়ই পরিবারের কেউ একজন নিয়েছে। বিয়ের পরদিন বুঝলাম আমার সোনার গহনা হারিয়ে গেছে। এসব বলছি শাশুড়িকে। কি বলছো তুমি এসব? হ্যাঁ মা, তুমি ভালো করে সব জায়গায় খুঁজে দেখো বলে শাশুড়ি মা চলে যায়। বিষয়টা হচ্ছে শ্বশুর বাড়িতে আমায় নিয়ে কেক কাটার অনুষ্ঠান করা হয়েছে গতকালকে। তখন আমি রেডি হয়েছি, কেক কাটবো, তাই সোফায় বসে আছি। সুন্দর গহনা, সুন্দর করে সেজেছি আমি। তখন আমার শাশুড়ি আমায় বলল, সোনার গহনাগুলো খুলে আলমারিতে রেখে এসো বৌমা, এত লোকের ভিড়ে কোথায় খুলে পড়বে, হারিয়ে গেলে সর্বনাশ। পাশে আমার বর, বরের বোন, শ্বশুর আব্বা সবাই আছে। আমি তখন রোহানকে বললাম, এই তোমার রুমালটা দাও তো। ও একটু রুমাল দিলে আমি রুমালে গহনাগুলো রেখে দিলাম, পেঁচিয়ে নিলাম। তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। কেউ একজন হুট করে গহনার পোটলাটা কেড়ে নিলেন। আমি খাটে বসে বসে সেসব ভাবছি। আমি লোকের ভিড়ে তার মুখখানা ঠিক মতো দেখতে পেলাম না। তখন ভেবেছিলাম, এখানে তো সবাই পরিবারের লোক, যিনি নিলেন তিনি পরিবারেরই কেউ হবে। পরিবারের ছাড়া অন্য কেউই তো গহনা নিবে না। সেদিন যখন আমি, মা কাল গহনাগুলো কে জানি নিল, ওগুলো কোথায়, আলমারিতে রেখে দিতাম। শাশুড়ি মা আঁতকে উঠে বলল, কে নিল মানে? কাকে দিয়েছো তুমি? আমি না বললাম খুলে আমাকে দাও, আমাকে না দিয়ে কাকে দিয়েছো? শাশুড়ির কথায় থতমত খেয়ে বললাম, আপনাকে দেওয়ার আগেই এক মহিলা আমার থেকে গহনার পোটলাটা নিয়ে বললেন উনি দেখে রাখবেন। সবাই একসাথে যখন কেক কাটবো তখন গহনা খুলে রুমালে পেঁচিয়েছি। সে মুহূর্তে বিদ্যুৎ চলে যায়, আর তখনই কেউ একজন আমার হাত থেকে নিয়েছে। কোন মহিলা? চেনো তাকে? আমি তো চিনি না, মুখ দেখিনি ভালো করে। শাশুড়ি কড়া গলায় বলল, পাগল নাকি তুমি? চেনো না তাকে, গহনা দিলে কেন? আজকে কেঁদে ফেললাম আমি। কান্না সামলে বললাম, আমি ভেবেছিলাম এখানে সবাই তো পরিবারের লোকজন, যিনি নিয়েছেন তিনিও পরিবারের কেউ হবে। অন্ধকারে উনার মুখটাও দেখিনি ভালো করে। শাশুড়ি মাথায় হাত রাখলেন, বড় বড় করে নিঃশ্বাস নিলেন। 4.5 ভরি স্বর্ণের জিনিস কার হাতে দিলে? ওকে কি আর পাওয়া যাবে? এত দামি গহনার লোভ কেউ সামলাতে পারে? এরপর কেটে গেল 1 বছর। গহনার শোকে আমি তখনও কাতর। শাশুড়ি মাঝে মধ্যে রাগী স্বরে বলে, এমন বোকা মেয়ে মানুষ আমি আর দেখিনি। তখন আমার ননদ নীলা এসে পাশে বসে বলল, আর কত মাস চিন্তা করবে ভাবি? তুমি যদি তখন মাকে দিতে এত কিছু কি হতো? বিষণ্ণ হয়ে বললাম, আমার কি দোষ বলতো? উনি হুট করে আমার হাত থেকে গহনা কেড়ে নিয়ে বললেন ওনার কাছে রাখবে। আর আমি ভেবেছিলাম এখানে সবাই তো পরিবারেরই মানুষজন, পরিবারের লোক হয়েছে তাতে কি? পরিবারের সবাইকে আপন হয়? হাতের 5টা নখ কি সমান ভাবি? হঠাৎ করে আমি কি যেন ভেবে বললাম, পেয়েছি, আমার একজনকে সন্দেহ হয়েছে, যাই গিয়ে মাকে বলে আসি। বলে আমি বের হয়ে গেলাম। মা তখন রান্নাঘরে কাজ করছে। আমি পাশে গিয়ে বললাম, মা আমি একজনকে সন্দেহ করেছি, আমার মনে হয় উনি নিয়েছেন। শাশুড়ি তখন চোখ বড় বড় করে বলল, কাকে সন্দেহ করেছো? শুধু শুধু কারো উপর সন্দেহ করে পরে যদি সেটা মিথ্যা হয় তাহলে কিন্তু মুখে চুনকালি পড়বে। কাউকে বলিনি, আপনাকেই প্রথম বললাম। মনে হয় আমি খুঁজে পেয়েছি গহনা কে চুরি করেছে। আমি লক্ষ্য করলাম শাশুড়ির গা ঘামতে লাগলো। আড়ষ্ট ভাব নিয়ে কাপা কাপা স্বরে বলল, কাকে সন্দেহ করছো? আমি মৃদু হাসলাম। মনে মনে ভাবলাম, বোধহয় চোরকে ধরতে পেরেছি। শাশুড়ি মাকে বললাম, বিয়ের দিন হারিয়ে যাওয়া গহনাগুলো কে নিয়েছে সেটা অনুমান করেছি। শাশুড়ি মা চোখ মুখ কুচকিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, কাকে অনুমান করেছো? এখনো পুরোপুরি শিওর না, আর কয়েকদিন দেখি, তারপর বলবো। আমাদের বাড়ির কাউকে সন্দেহ করেছো? কার চরিত্র এত নিচু? হঠাৎ রোহানের ডাক শুনতে পেলাম, অনামিকা 1 গ্লাস পানি দিয়ে যাও তো। আমি আসছি মা বলে বের হয়ে গেলাম। রোহান সোফায় গা এলিয়ে দিয়ে ক্লান্ত স্বরে আমাকে ডাক দিয়ে পানির কথা বলে। আমি রোহানের হাতে জলের গ্লাস দিলাম। তার মন বিষণ্ণ। তা দেখে বললাম, তোমাকে দেখে খুব ক্লান্ত লাগছে। না, চিন্তা। কি নিয়ে? লোনের টাকা নিয়ে সংসার সামলাতে হিমশিম খাচ্ছি। আমি বাবাকে বলে কিছু নেই। স্বামী চোখ সরু করে তাকিয়ে বলল, বাবাকে কি বলবে? তোমার জামাই বিয়েতে লোন নিয়ে গহনা কিনে দিয়েছে, এখন কিস্তি সামলাতে পারছে না, সাহায্য করো। বাবাকে এসব বলবে? তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। আমি রাখছি না, যা করতে চাইছো সেটাই বললাম। ছেলে বিপদে পড়লে বাবা কি সাহায্য করতে পারে না? গহনা তো হারিয়ে গেছে, যদি থাকতো তাহলে সাহায্য নিতে পারতাম। যেহেতু হারিয়ে গেছে এখন হাত পাতার প্রশ্নই আসে না। ইচ্ছে করে তো হারাইনি, আর হারিয়েছে তাতে কি? এখন চাইলে কি হবে? ওসব বিয়েতে তোমায় উপহার দিয়েছি, এমন তো না নিজের সম্পদ করার জন্য ইনভেস্ট করেছিলাম। কি দরকার ছিল লোন নিয়ে এত টাকার গহনা গড়িয়ে নেওয়ার? প্রশ্নটা করে নিজেই চুপ হয়ে গেলাম। বর বলল, কেন দিয়েছি কারণটা তোমার জানা। বিয়েতে তোমার বড় ভাইয়ের অমত ছিল, তিনি প্রায় আমার মুখের উপরই তোমাকে বলেছিল বিয়ের পর ভালোবাসা থাকে না, ওই ছেলে তো শখ পূরণ করতে পারবে, তা আমাকে সোনা বলে চালিয়ে দিবে। বড় ভাইয়ের এই কথাটা আমার মনে বিঁধে গেল। বিশ্বাস করো, আমি বিয়ের আগের দিনও বারবার বারণ করেছিলাম বড় ভাইয়াকে ওসব না করতে। ভাইয়ার একটাই কথা, সমস্যা নেই, তোমার শখ পূরণ করতে যা করতে হয় করব। ওনারা তো আমার কথা বলেছে তাই না, তাই তোমায় সোনায় মুড়িয়ে দিয়েছি। আচ্ছা হয়েছে, এসব কথা এখন বাদ দাও তো, হাত মুখ ধোও, আমি চা করে দিচ্ছি। রাতে যখন বিছানায় শুতে যাব তখন রোহান বলল, ফারজু কল দিয়েছিল, কাল নাকি ওদের বিয়ের প্রথম বিবাহ বার্ষিকী। ফারজু আমার একমাত্র ননদ। বললাম, মা বাবা যাবে না? বাবার নাকি লোকজন বিরক্ত লাগে, মা যেতে চাচ্ছে না, তুমি আর আমি যাব। আচ্ছা, সত্যি বলতে আমারও যেতে ইচ্ছা করছে না। তখন ফোনটা ধরাই উচিত হয়নি, একটাই বোনের বিয়ে হয়েছে। এভাবে বলছো কেন? ইদানিং ওদের অপরিচিত লাগে, টাকা সবাইকে পরিবর্তন করে দেয়। হঠাৎ ওর বরের ব্যবসায় কি এমন লাভ হলো বলতো? আঙ্গুল ফুলে কলা গাছ অবস্থা। এসব ভেবে তুমি কি করবে? এখন ঘুমো তো। তারপর দুজনেই ঘুমিয়ে গেলাম। পরদিন গেলাম একমাত্র ননদের বিবাহ বার্ষিকীতে। হরেক রকম আয়োজন। ওর হাতে চকচকে আংটি দেখে জিজ্ঞাসা করলাম, আংটি কবে বানিয়ে নিলে? ডিজাইনটা তো অনেক সুন্দর। আর বলো না ভাবি, সাইফুল গত সপ্তাহে বানিয়ে দিয়েছে, আমি নিব না, জোর করে দিয়েছে।
দিয়েছে। কি বলে জানো, আমায় নাকি এতদিনে কিছু উপহার দিতে পারেনি, অনেক সুন্দর হয়েছে। অনুষ্ঠান শেষের দিকে ওর স্বামী সোনার হার গলায় পরিয়ে দিল। আমি হতভম্ব। হারের দুই সাইডের ডিজাইনটা কেন জানি পরিচিত মনে হচ্ছে। একসময় কৌশলে কাছে গিয়ে হারের প্রশংসা করতে গিয়ে ভালোভাবে লক্ষ্য করলাম যা ভেবেছিলাম তাই। মাঝের অংশের ডিজাইনটা শুধু পরিবর্তন করা হয়েছে। বোকা মেয়েটাকে দেখে বড্ড হাসি পেল। বুদ্ধি করে গহনার ডিজাইন যখন পাল্টালই, দুই সাইডের ডিজাইনটাও নতুন করে নিত, তাহলেই তো ধরা পড়তো না। সিদ্ধান্ত নিলাম বাড়ি ফিরে স্বামীকে সন্ধ্যের বিষয়টা বলবো। বেচারি বড্ড তাড়াতাড়ি নিজের পাপ জাহির করে ফেলল। রাস্তা দিয়ে আসার সময় পথে স্বামী প্রাণবন্ত স্বরে বলল, বোনটাকে দেখে মনে ভালো লাগা কাজ করছে, কষ্টে বড় হয়েছে, এখন একটু সুখের মুখ দেখছে বেচারি। মনে মনে বললাম, সুখের না, পাপের মুখ দেখছে, শীঘ্রই এই মুখ থেতলে যাবে। বিয়ের দিন হারিয়ে যাওয়া গহনা ননদ চুরি করেছে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। সমস্যা হলো সেটা স্বামীকে বলবো কি করে। স্বামীকে আকার ইঙ্গিতে একটু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু গাধা ছেলেটা বোঝে না। আবার বললাম, ফারজুর স্বামী কিসের ব্যবসা করে? শহরে দোকান আছে হার্ডওয়্যারের। দোকানটা কি বড়? দোকান তো বড় ছিল, আমরা দেখে মনে করেছিলাম পুরো দোকানটা ওর। বিয়ের পর জানলাম ওটা নাকি ওর ভাইয়ের দোকান। আর ওনার ভাই, উনি তখন বিদেশে ছিলেন, তারপর এসে দোকান ভাগ করলেন। এখন দোকানের একটা অংশও চালায়। বেটা মিথ্যা বলেছিল, সামান্য একটা অংশে ব্যবসা করে এত দামি গহনা গড়িয়ে দিল। আশ্চর্য। আমিও অবাক হয়েছি, সুখও পেয়েছি। ভালো লাগায় চোখে জল চলে এসেছিল। আমি তো ভেবেছিলাম বোনের জীবন নষ্ট করে দিয়েছি। এখন উন্নতি দেখে কি যে ভালো লাগছে। তাহলে আসতে চাচ্ছিলে না যে? সে তো অহংকারী হয়েছে, তাই। টাকা পয়সা হলে অহংকারী হওয়া অন্যায়ের না, নিজে সুখে আছে এই অনেক। আমি এতেই খুশি, ওরা ভালো থাকুক। কিন্তু হঠাৎ করে এত উন্নতি, বিষয়টা কেমন না? হয়তো ব্যবসা বাড়িয়েছে, হাটটা দেখে তোমার মন খারাপ হয়েছে, তাই না? মন খারাপ কেন করব, আমার নেই তাই বলে? আরে না, তুমি ভুল বুঝছো, আমি সেভাবে বলিনি তো মহারাজ। আপনি কিভাবে বলেছেন? তোমারও ছিল, হারিয়ে গেল, সেই মন খারাপের কথা বললাম। আমি লক্ষ্য করেছি তুমি অনেকক্ষণ হারের দিকে তাকিয়েছিলে। ওর কথায় হেসে বললাম, তাকিয়েছি অন্য কারণে, আপনার সরল মন তা বুঝবে না মহারাজ। স্বামী উদাস ভঙ্গিতে বলল, ভাবছি সঞ্চয় করব, কিছু কিছু টাকা জমিয়ে তোমার আবার গহনা গড়িয়ে দিব। কয়েকটা বছর সময় দাও। খবরদার এসব ভূত মাথা থেকে নামাও তো। আমার গহনা লাগবে না, তুমি আছো তাতেই হবে। স্বামী মৃদু হেসে বলল, শুধু আমি থাকলেই হবে? হ্যাঁ, শুধু আমিটার যে অনেক আবদার, সেসব মেটাতে হবে না। তোমার আবার কিসের আবদার? ফুটফুটে একটা বাচ্চার আবদার। বেশ তো, বাজার থেকে কিনে আনো, তাহলেই তো হয়। বাচ্চা কিনতে পাওয়া যায় নাকি? আমি কি জানি, আমি জানিয়ে দেই। বাসায় ফিরে আগে, তারপর দুজন চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে রোহান যখন আমাকে জড়িয়ে ধরতে যাবে, তখন বললাম, এই বাদর ছেলে, আজ না, জার্নি করে আমি ক্লান্ত, রাত বিরাতে ঢঙের আবদার করবা না। স্বামী মুখখানা পেঁচার মতো করে ফেললো। ছেলেটা শুধু হাতে পায়েই বড় হয়েছে, স্বভাব বাচ্চাদের মতোই। নিজের স্বামীকে আদর করবে, সেটাও আবার আগে থেকে অনুমতি নিচ্ছে। আচ্ছা তুমি থাকো, আমি একটু তোমার মায়ের রুম থেকে আসি, তারপর যা ইচ্ছা করো। এই বলে আমি বের হয়ে গেলাম। শাশুড়ির রুমে গিয়ে দেখলাম উনি টিভি দেখছেন। আমায় দেখে টিভি বন্ধ করে বলল, জামাই কিছু উপহার দেয়নি? শাশুড়ির কথায় বেশ অবাক হলাম। সরাসরি উপহারের কথা বলছেন কেন? মা কি আগে থেকে জানতেন দামি উপহার দিবে? স্বাভাবিক থেকে বললাম, না তো, কোনো উপহার তো দেয়নি। শাশুড়ির মুখ কুঁচকে গেল, তারপর বলল, কি হলো বলো, কিছুই দেয়নি? না, আমি তো দেখলাম না। খোকাও দেখেনি? না, আপনার ছেলেও দেখেনি। উনি আরো আমায় জিজ্ঞাসা করলেন, অনুষ্ঠান হলো, অথচ বর কোনো উপহার দিল না। শাশুড়ির চোখে মুখে বিস্ময় ভাব। আমি বেশ আগ্রহ নিয়েই দেখছি। খেলা জমে গেছে। প্রথমে ভেবেছিলাম ননদ একাই এর পিছে জড়িত, এখন বুঝতে পারছি এর সাথে মায়েরও হাত আছে। মাকে বললাম, মা, জার্নি করেছি তো, ক্লান্ত খুব, যাই। আচ্ছা যাও, রাতে আর খাবে না? পায়েস লুচি করেছি। না মা, খেয়েই তো এলাম। আপনারা খেয়েছেন? হ্যাঁ। বিছানা ছেড়ে উঠে দরজায় এসে দাঁড়ালাম। আপনাকে মিথ্যা বলেছি, উপহার দিয়েছে, আংটি আর হার, দুটোই সোনার। কথাটা বলে এক পলক তাকালাম শাশুড়ি মায়ের দিকে। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। হয়তো এতক্ষণ ধরে এটাই শুনতে চেয়েছিলেন। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। সঙ্গে সঙ্গে ওনার কপালে ভাঁজ পড়ল। একরাশ ঘৃণা ঢেলে রুম থেকে বের হয়ে গেলাম। শাশুড়িকে বেশ খুশি দেখাচ্ছে। আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে বলুন তো, কে এই গহনা চুরি করেছে? তারা কি ধরা খাবে নাকি পার পেয়ে যাবে? সবটা কমেন্টে জানিয়ে দিন। আর গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে জানান। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।